আচ্ছা, আমরা যেহেতু ফাংশনটা শেষ করেছি, আজকে আমরা রেঞ্জটা পড়বো, ঠিক আছে? জি বলেন। আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন, আমি স্ক্রিনটা অফ করছি। জি, দেখা যাচ্ছে। আপনি সাবজেক্ট নেম লিখেছেন না, ম্যাথ শব্দটাই লিখেন নাই। মানে ধরেন আপনি এখানে ম্যাথ শব্দটা লিখাই লাগবে আপনার। এই সাবজেক্টের জায়গায় ম্যাথ লিখতে হবে, MATCH, ম্যাথ। ম্যাথটা ছোট হাতে দিতে হবে। ফিক্সড, আপনি যখন ম্যাথ করবেন এই ম্যাথ শব্দটা থাকবে। ওকে, তাহলে স্ক্রিন শেয়ার অফ করে দেন। আচ্ছা, আজকে আমরা রেঞ্জ দেখব। রেঞ্জ জিনিসটা হচ্ছে আপনি যদি কোনো একটা রেঞ্জের মধ্যে কোনো একটা আর্গুমেন্ট ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে আমরা এই রেঞ্জ ফাংশনটাকে ব্যবহার করব। রেঞ্জের তিনটা জিনিস থাকে, স্টার্ট, স্টপ আর স্টেপ। স্টার্ট মানে হচ্ছে আপনি কোথা থেকে স্টার্ট শুরু করলেন, আর স্টপটা কাজ করে হচ্ছে কোথায় আপনি আসলে যে শেষ করবেন, আর স্টেপটা হচ্ছে আপনি কি কত করে আগাবেন অথবা কত করে পিছাবেন সেটা। এখন যদি আমরা একটা এক্সাম্পল দেখি, কারণ এই এক্সাম্পলটা এখানে আমি এখানে কি হয়েছে, আমরা স্টার্ট করছি 3 থেকে, শেষ করব 10 এ গিয়ে, আর আমাদের ইনক্রিমেন্ট হবে 2 করে। তার মানে 3 এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে 5 এর সাথে 2 যোগ করলে 7 এর সাথে 2 যোগ করলে 9 এর সাথে 2 যোগ করলে 11, বাট 11 হবে না, কারণ আমার রেঞ্জ দেওয়া আছে 10 পর্যন্ত। তাহলে এখানে আমার প্রিন্ট কি হবে, যে 3 থেকে শুরু করে 10 পর্যন্ত 2 করে ইনক্রিমেন্টে আমার যেই ভ্যালুগুলো আছে ওই ভ্যালুগুলো এখানে প্রিন্ট হবে। সবাই কি বুঝতে পেরেছি? ওকে, এটা হচ্ছে পাইথনের রেঞ্জ। আর এরপরে হচ্ছে পাইথনের অ্যারে। অ্যারেটা হচ্ছে অনেকটা আমাদের আমরা যে লিস্ট করেছিলাম ওই লিস্টের মতো, তবে আমাদের লিস্ট আর অ্যারের মধ্যে কিছু পার্থক্য আছে। এই পার্থক্যটা আপনাদের নেক্সট ক্লাসের হোমওয়ার্ক থাকবে, যে লিস্ট ভার্সেস অ্যারে। ওকে, অ্যারেটা হচ্ছে আসলে কি, অ্যারেটা পুরো লিস্টের মতো। লিস্টে যেমন আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে ভ্যালুস গুলোকে নিতাম, তারপরে হচ্ছে এখানে একটা লিস্ট নেওয়া হয়নি। আচ্ছা, এই যে দেখুন, এখানে একটা অ্যারে ক্রিয়েট করা হয়েছে। আমরা তার নামে একটা ভেরিয়েবল নিলাম, এর মধ্যে আমি 3টা এলিমেন্ট সহ একটা অ্যারে নিয়ে নিলাম, তারপর এটাকে প্রিন্ট করলাম। তো এখানে আমার যে ভ্যালুগুলো ছিল ভ্যালুগুলো প্রিন্ট হয়ে গেছে। আমরা চাইলে স্পেসিফিক একটা ভ্যালুকেও প্রিন্ট করতে পারি, যেমন থার্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের ওই ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিয়ে আমরা সেটাকে স্পেসিফিক ভ্যালুটাকে প্রিন্ট করতে পারবো। তারপর আমরা চাইলে পুরো যে আমরা যে অ্যারেটা নিলাম ওই অ্যারেটার যে লেন্থ আছে লেন্থ আমরা বের করতে পারবো। এই তো, এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যারে। আবার চাইলে একটা লুপও আমরা চালাতে পারবো। এগুলো সিমিলার একদম আগের মতো আমরা লিস্টে যেভাবে কাজ করেছি। এই লিস্ট তারপর কোনো ভ্যালু যদি অ্যাড করতে চাই তাহলে অ্যাপেন্ড দিয়ে আমরা অ্যাড করতে পারবো, পপ দিয়ে রিমুভ করতে পারবো। এই তো, এগুলো ঠিক আগের মতো। আর এই কি কি আমাদের মেথড গুলো আছে, মেথড গুলো এখানে দেওয়া আছে, এগুলো আপনারা একটু দেখে নিন। আর এরপরে যদি আমরা চলে যাই পাইথন ইটারেটরস, পাইথন ইটারেটরস জিনিসটা আসলে হচ্ছে কি, রিপিটেড জিনিসটা। রিপিটেড জিনিসটা এটা আসলে কিভাবে কাজ করে আমরা যদি দেখি, মানে এই ইটারেটর জিনিসটা হচ্ছে এটাও কাইন্ড অফ আপনার একটা আলাদা একটা ডিফারেন্ট একটা ফর্ম, যেখানে আমরা অনেকগুলো ভ্যালু, যে ভ্যালুগুলোকে আমরা বেসিক্যালি কাউন্ট করতে পারি, ওই ভ্যালুগুলোকে নিয়ে আমরা কাজ করতে পারি।
যেমন এখানে যদি আমরা দেখি ইটারেটরটা কিভাবে কাজ করে, আসলে এত কিছু আমাদের আসলে প্রয়োজন নাই। এখন যে টপিকগুলো আমরা দেখাচ্ছি এগুলো একটু লেস ইম্পর্টেন্ট, এগুলো জাস্ট জেনে রাখার জন্য জানতে হবে এই আর কি। এগুলো দিয়ে আমাদের আসলে বাস্তব জীবনে বা কোডিং করতে গেলে অত বেশি কাজে লাগে এমন না। আমরা একটা টাপল নিলাম, ওই টাপলের মধ্যে মানে ইটারেটর জিনিসটা কি একটা ইটারেট করা, কাইন্ড অফ লুপ চালানো, যেটা আমরা ফর দিয়ে করেছি, হোয়াইল দিয়ে করেছি, এটা আমরা একটি ইটারের মাধ্যমে করতে পারি। তো এখানে আমাদের কি করে নিতে হবে, প্রথমে আমরা যে টাপল বা লিস্ট অথবা ডিকশনারি যাই নেই না কেন, সেটাকে আগে ইটার করে নিতে হবে। ইটার করা বলতে বোঝাচ্ছি যে আমরা এখন ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা ভ্যালুকে এক্সেস করবো, প্রত্যেকটা ভ্যালুকে দেখতে চাইবো। আর ইটারের ক্ষেত্রে দুইটা টার্ম ব্যবহৃত হয়, একটা হচ্ছে নেক্সট আর একটা হচ্ছে ইটার। কোথায় যেন লেখা আছে, হ্যাঁ এই যে এখানে দেখেন আমাদের ইটার শব্দটাকে মেথডটাকে ইউজ করা হয় আর নেক্সট মেথডটাকে ইউজ করা হয়। ইটার মেথডটাকে ইউজ করা হয় এটা ইনিশিয়ালাইজ করার জন্য, যে আমার যে লিস্ট টাপল সেট ডিকশনারি যেটা আছে এটাকে আমরা ইটার করব, ভ্যালুগুলোকে আমরা ইটার করব। আর নেক্সট, এখানে নেক্সট মানে হচ্ছে ধরেন প্রথম ভ্যালুটা আসলো, নেক্সট তাহলে তার পরের ভ্যালুটা আসবে, আবার যখন আমরা নেক্সট দিলাম তার মানে তার পরের ভ্যালুটা আসবে। এটা আসলে একটা ঝামেলাপূর্ণ একটা বিষয় যে আমাকে ইটার করতে হচ্ছে, তারপর নেক্সট ভ্যালুগুলোকে নেওয়ার জন্য বারবার করে নেক্সট টার্মটাকে লেখা লাগতেছে, এটা আসলে খুবই ঝামেলার একটা বিষয়। তো এর থেকে ভালো আমরা যেভাবে লুপ চালাই সেই লুপটা করলেই enough। এরপর আমরা পাইথনের যে মডিউলস গুলো আছে মডিউলস গুলোকে একটু দেখার চেষ্টা করি। মডিউল জিনিসটা আসলে আচ্ছা, এই মডিউল জিনিসটা আসলে ওরকম ইম্পর্টেন্টও নাই যে আপনাদের ইম্পর্টেন্ট এটা করতেই হবে এরকম কিছু না। এই মডিউলস এর জন্য আমরা পরবর্তীতে বাকি জিনিসগুলো দেখবো, যে পাইথনের যে ইনবিল্ট মডিউলগুলো আছে ওই মডিউলগুলোকে ইউজ করে কিভাবে আমরা কাজ করতে পারি। যেমন ধরেন আপনি অনেক বড় একটা ম্যাথমেটিক্স এর কাজ করবেন, হয়তো হতে পারে যে সার্কেলের একটা এরিয়া বের করবেন, তো বৃত্তের ক্ষেত্রফল বের করার সূত্র কি, পাই আর স্কোয়ার। তো এই পাই এর ভ্যালুটা আপনি কিভাবে দিবেন? তো এই পাই এর ভ্যালুটা দেওয়ার জন্য দেখা যায় কি আমাদের পাইথনের ইনবিল্ট একটা ম্যাথ নামে একটা মডিউল আছে, যে মডিউলটাকে নিলে আমরা পাই এর ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারি। তো ওইরকম কিছু এখানে যেগুলো আসলে দিয়েছে এগুলো আমাদের ওরকম প্রয়োজন নাই। আমরা নরমালি আমাদের যখন যেভাবে প্রয়োজন ইউজ কেস অনুযায়ী আমরা আমাদের মডেলগুলোকে ইম্পোর্ট করে নিতে পারি। বিশেষ করে আমরা যারা ডেটা সায়েন্সে আমরা কাজ করি, তো দেখা যায় আমাদের প্রচুর লাইব্রেরি প্রচুর মডেল নিয়ে কাজ করতে হয়। কারণ প্রত্যেকটা ভ্যালু আমাদের এত বড় বড় কাজ আসলে করা সম্ভব হয় না, যেগুলো আমরা এই লাইব্রেরি প্যাকেজ মডিউল এগুলোর মাধ্যমে খুব ইজিলি করে ফেলতে পারি। আচ্ছা, এরপর আমরা দেখি পাইথনের ডেট টাইম। ডেট টাইম জিনিসটা আসলে কি? ডেট টাইম হচ্ছে আপনি যদি সময়টা চান, বর্তমানে আসলে কয়টা বাজে, বর্তমান সময়টা চান, বর্তমান আজকে কি বার সেটা চান, আজকে কত তারিখ কত মাস, এই জিনিসগুলো আপনি ডেট টাইম থেকে নিতে পারবেন। যেমন ধরেন এটা এটা নেওয়ার জন্য আমাদের যদি বলা হয় যে আপনি কারেন্ট ডেট ক্যালকুলেট করেন, তো তখন আপনাকে তো অনেক ক্যালকুলেশন করা লাগতো তাই না? বাট এটা কিন্তু আমরা এই যে ডেট টাইম যেই মডিউলটা আছে এই মডিউলটাকে, এটা পাইথনের ইনবিল্ট একটা মডিউল, এই মডিউলটাকে ইম্পোর্ট করে আমরা কাজ করে ফেলতে পারি। যেমন আমরা যদি এখানে ডেট টাইমটাকে আমরা ইম্পোর্ট করে নিলাম, এই মডিউলটাকে ইম্পোর্ট করলাম, আর এরপর কি নিলাম আমরা ডেট টাইম ডট নাও। যে ডেট টাইম ডট নাও দেওয়ার কারণে আমাদের আজকের তারিখ, আমাদের আজকের সময় এবং সময়টা ঘন্টা মিনিট সেকেন্ড মাইক্রো সেকেন্ড সব চলে আসছে। আর আপনি কিন্তু এই যে ডেট টাইম ডট নাও যে নিবেন, এটা যদি এই মডিউলটাকে যদি আপনি মানে ইম্পোর্ট করে না নেন তাহলে আপনি কাজ করতে পারবেন না, তাহলে কিন্তু আপনার টাওয়ার আসবে না। সো এই যে একটু আগে আমরা যে মডিউলের বিষয়টা দেখলাম, এই মডিউলের বিষয়টা এরকমই যে আমরা প্যাকেজ আকারে কাজ করতে পারি। যেমন এখানে খুব ইজিলি আমরা এই ডেট টাইমটাকে ইম্পোর্ট করে আমরা বাকি কাজগুলোকে করে ফেলতে পেরেছি। আচ্ছা, এখানে কিছু বিষয় আছে যে আমরা চাইলে ডেট টাইম, এখানে তো যেটা নিয়েছি আমরা ডেট টাইম ডট নাও, এটা নেওয়ার পরে আমরা যদি চাই যে না আমরা পুরো জিনিসটা দেখতে চাই না, কারণ যখন আমরা ডেট টাইম নিয়েছি আমরা কি কি পেয়েছি, ইয়ার পেয়েছি, মান্থ পেয়েছি, ডেট পেয়েছি, আওয়ার, মিনিট, সেকেন্ড, মাইক্রো সেকেন্ড। এখন হতে পারে যে আমার সব প্রয়োজন নাই, সেক্ষেত্রে ধরুন আমি এক্সপোর্ট ইয়ার যখন দিলাম তাহলে আমার শুধুমাত্র ইয়ার আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? আর তারপর যদি আমরা দেই এসটিআরএফ টাইম পার্সেন্ট এ, এটা দিলে আমরা আজকে কি বার সেটা আমরা দেখতে পারবো। এগুলোর একটা লিস্ট আছে যে আপনি কোনটা দিয়ে আসলে কি দেখতে পারবেন, এটা যদি আমরা দেখি, এই যে দেখেন আমরা যদি পার্সেন্ট এ দেই তাহলে আমাদের উইক ডে এর শর্ট ভার্সন আমরা দেখতে পারবো, যেমন সান, মান,
2s ওয়েট এভাবে আমরা দেখতে পাবো। আর পার্সেন্ট ক্যাপিটাল এ যদি দেই তাহলে আমাদের ফুল ফর্মটা আমরা দেখতে পাবো। এরকম করে কোনটা দিলে আসলে কি দেখতে পাবো এই জিনিসগুলো এখানে ইন ডিটেলসে বলা আছে, এগুলো আপনারা দেখে নিয়েন। ঠিক আছে, অনেক কিছু এখানে দেয়া আছে। তো এই হচ্ছে আমাদের ডেট টাইমের বিষয়। ডেট টাইমটা করার জন্য আমাদেরকে অবশ্যই ডেট টাইম মডিউলটাকে ইম্পোর্ট করে নিতে হবে। আর আমরা যখন ইম্পোর্ট করে নিব তখন সেই জায়গা থেকে আমরা ইজিলি বাকি জিনিসগুলোকে অ্যাক্সেস করতে পারবো। আজকের কারেন্ট ডেট, টাইম, আওয়ার, মিনিট, সেকেন্ড, মাইক্রো সেকেন্ড, কি বার, সেই সব কিছু জিনিস আমরা কিন্তু এখান থেকে দেখতে পারবো। বার চেঞ্জ করার জন্য বলতে না, এটা তো আপনার কারেন্ট কারেন্ট ডেটটা দেখাবে। ঠিক আছে, আমরা যখন এই যে ডেট টাইম ডট নাও ইউজ করে ফেললাম না, তাহলে আমাদের বর্তমানে আছে কি বার সেটা আপনি দেখতে পারবেন। এটা তো আপনি আগের পরেরটা দেখতে গেলে আপনাকে আলাদা আলাদা কাজ করতে হবে। ক্লিয়ার? ওকে, এরপর আমরা দেখি পাইথন ম্যাথ। এগুলো কিন্তু এখন আমরা মডিউল দিয়ে কাজ করতেছি। দেখেন এই যে মডিউলটা আমরা একটু আগে দেখলাম, এই যে আমরা যখন আপনার ডেটস করলাম, ডেটস এর জন্য আমাদের কোন মডিউলটা নেওয়া লিখেছে, যে ডেট টাইম। ডেট টাইম মডিউলটাকে ইম্পোর্ট করার পরেই আমি কিন্তু কাজগুলো করতে পেরেছি। সিমিলার ওয়েতে এখন আমরা হচ্ছে ম্যাথ মডিউলটা দেখি। ম্যাথ মডিউলটা কি কাজ করে, আপনার এই যে আমরা একটু আগে একটা কথা বললাম যে আপনার পায়ের মান দরকার, আপনি পায়ের মান কোথায় পাবেন? তো এই যে এই ধরনের কাজগুলো আপনার পাওয়ার দরকার। এই যে পাওয়ার নিলাম আমরা, মানে ধরেন 2 to the power 4 আপনি লিখতে চান, এই ধরনের কিছু স্পেসিফিক জিনিস নেওয়ার জন্য আমাদের ম্যাথ মডিউলটাকে ইম্পোর্ট করে নিতে হয়। তবে স্কোয়ার রুট যদি আপনি চান, এরকম ধরেন আমরা যদি এখন এই যে স্কোয়ার 64 কে যদি আমরা স্কোয়ার রুট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, SQRT এটা নিতে হবে। এখন আপনি যদি নর্মালি এই যে ইম্পোর্ট ম্যাথ না নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনি করতে পারবেন না। আপনি যদি রুট করতে পারবেন না, মানে ইজিলি কাজটা করতে পারবেন না। এটার জন্য আপনাকে ম্যাথমেটিক্স এর অনেক বড় বড় লজিক দিয়ে কাজ করতে হবে, তাই না? তো সেই জায়গার জন্য আমাদেরকে এই ম্যাথ যে মডিউলটা আছে মডিউলটাকে ইম্পোর্ট করে নিতে হবে। এরপর আবার দেখেন এখানে আমাদের সিলিং ভ্যালু, আমরা যখন এই যে ম্যাথ ইম্পোর্ট করলাম পরে ম্যাথ ডট সিল দিলাম, সিল বলতে সিলিং ভ্যালু মানে উপরের ভ্যালুটাকে বোঝায়। যে 1.4 এটাকে যদি আমরা পূর্ণ সংখ্যায় কনভার্ট করি তাহলে আমরা উপরের ভ্যালু কি পাবো, 2 পাবো। এই আমাদের ভ্যালুটা কিন্তু 2 চলে আসছে। আর ফ্লোর ফ্লোর মানে হচ্ছে নিচের ভ্যালু, মানে 1.4, তার মানে দশমিকের আগে যে সংখ্যাটা আছে আমরা শুধু সেই সংখ্যাটাকে পাবো। বুঝতে পেরেছি কি সিলিং আর ফ্লোরটা কি? ওকে, আচ্ছা, এরপর আরেকটা কথা আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে পাই এর কথাটা। এখন আপনি পাইটা আমাদের কোন কাজে লাগে? যেমন আমরা যদি একটা সার্কেলের এরিয়া বের করতে চাই, পাই আর স্কোয়ার, সেক্ষেত্রে আমাদেরকে পাই লাগে। তো আমাদের তো সবসময় আসলে এইসব ভ্যালুগুলোর মান মনে রাখা সম্ভব না। সেই জায়গায়ও আমাদের এই ম্যাথ মডিউলটা আমাদেরকে হেল্প করবে। তো ম্যাথ ডট পাই যখন আমরা নিলাম তখন আমরা কি করতে পারছি, পাই এর ভ্যালুটাকে এখন আমরা এক্সেস করতে পারছি। তো এটা দিয়ে কিন্তু আমরা একটা সার্কেলের এরিয়াটাকে বের করে ফেলতে পারবো। এই হচ্ছে বেসিক্যালি মডিউলের জিনিস যেটা আমাদের আসলে কাজগুলোকে অনেক বেশি সহজ করে দেয়। ওকে, এবার আমরা যদি জেসনটা দেখি, জেসনটা হচ্ছে এমন একটা ফরম্যাট যেটা মনে করেন আপনি পাইথন ইউজ করতেছেন, তাই না? পাইথন জিনিসটা আপনি শুধু কিন্তু পাইথন এনভায়রনমেন্টেই কাজে লাগাতে পারবেন। বাট জেসন মানে হচ্ছে আমার এটাকে ফুল ফর্মে বলে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোশন। এটা মানে হচ্ছে শুধুমাত্র পাইথনে না, এটা সব ধরনের মডিউলে আমরা কাজ করতে পারবো। ঠিক আছে, তো এইটাকে আসলে আমাদের জেসন বলা হয়। যেমন এটা চাইলে এই জিনিসটাকে চাইলে আমি যদি কোনো এপিআই নিতে চাই সেখানে আমরা কাজ করতে পারবো, ওয়েবসাইটে নিতে চাই সেখানে আমরা কাজ করতে পারবো, বাট পাইথন কিন্তু ডিরেক্টলি সব জায়গায় কাজ করা যায় না। তো ওইটার জন্য আমাদের এই জেসনটাকে ব্যবহার করা হয়। এটার জন্য সিম্পলি আপনাকে জেসনটাকে ইম্পোর্ট করে নিতে হবে। তারপরে আপনি দেখেন এই যে একটা ডিকশনারিটাকে আপনি নিলেন, নেওয়ার পরে আমরা যদি জিনিসটাকে জেসনে কনভার্ট করতে চাই, কোন একটা পাইথন ফাইলকে জেসনে কনভার্ট করতে চাইলে জেসন ডট লোডস এটা ইউজ করতে হয়, এই কমান্ডটাকে দিতে হয়। তাহলে আমাদের এখানে যে ডিকশনারিটা আছে এই ডিকশনারিটা তো আমাদের পাইথনের ছিল, এটা এখন আমাদের জেসনে কনভার্ট হয়ে যাবে। সেম ভাবে আমরা যদি চাই যে পাইথনের কোনো ফাইলকে জেসনে কনভার্ট করতে সেটাও পারি। আবার যদি
এটা কি করলাম, আমরা জেসন টু পাইথনে কনভার্ট করে ফেললাম। জেসন থেকে যদি আমরা পাইথনে আসতে চাই তাহলে আমরা ইউজ করব লোডস, আর যদি আমরা উল্টাটা করতে চাই সেক্ষেত্রে আমাদের মানে পাইথন থেকে আমরা জেসনে আসতে চাই তাহলে আমাদেরকে ডাম্পস শব্দটাকে ব্যবহার করতে হবে। তো এইটা করার মেইন রিজনটা একটাই যে আমাদের পাইথন সব ধরনের প্ল্যাটফর্মে সব ধরনের জায়গায় কিন্তু আমরা ইউজ করতে পারবো না, বাট জেসন হচ্ছে এমন একটা ফরম্যাট যেটা আমরা সব ধরনের জায়গায় ইউজ করতে পারবো, বিভিন্ন এপিআই এর ক্ষেত্রে, তারপরে হচ্ছে আমরা বিভিন্ন ওয়েবসাইটে বা সবকিছুতে আমরা এটা ব্যবহার করতে পারবো। দ্যাটস ওয়াই আমাদের এগুলো জানাটা প্রয়োজন। অনেক সময় হতে পারে আপনি পাইথন একটা কোড করলেন, বাট এই কোডটাকে আপনি একটা ওয়েবসাইটে নিতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, পাইথনটা ডিরেক্ট কাজ নাও করতে পারে। সেই জায়গা থেকে আমাদের কি করতে হবে, পাইথনটাকে আগে কনভার্ট করে নিতে হবে আমাদের জেসনে, আফটার দ্যাট আমরা সেটাকে নিয়ে কাজ করতে পারবো। ক্লিয়ার সবার? ওকে, এরপর আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে পাইথন রেজেক্স। পাইথন রেজেক্স এর ফুল ফর্ম হচ্ছে পাইথন রেগুলার এক্সপ্রেশন। এই জিনিসটা আসলে কি, এটা হচ্ছে ভ্যালিডেশনের জন্য কাজে লাগে। কি ধরনের ভ্যালিডেশন? যেমন ধরেন আপনি হয়তো একটা ওয়েবসাইট বানালেন বা আপনি কোনো একটা সিস্টেম বানালেন, ওই সিস্টেমে আপনি রেজিস্টার অপশনটা রাখতে চান, কেউ রেজিস্ট্রেশন করবে আর কি। তো সেই জায়গায় সে যদি ইমেল দিয়ে হয়তো রেজিস্ট্রেশন করবে, তো সেই ইমেল তো র্যান্ডমলি দিলেই হলো না, ইমেলের নির্দিষ্ট একটা স্ট্রাকচার আছে, ফরম্যাট আছে, সে যদি ফরম্যাটটা ফিল আপ না করে তাহলে তো সে রেজিস্ট্রেশন করতে পারবে না। এই যে তার ইমেলটা ভ্যালিড কিনা, এই ভ্যালিডিটি যে আপনি চেক করবেন সেটার জন্য আসলে রেজেক্সটাকে ব্যবহার করতে হয়। আপনি হয়তো ফোন নাম্বার দিবেন, তো বাংলাদেশে ফোন নাম্বারের স্ট্রাকচারটা আলাদা, 9 ডিজিট হয়, +880 দিয়ে স্টার্ট হয়, এই যে বিষয়গুলো আপনি দিবেন, তো এই জিনিসগুলোও আপনাদেরকে ফোন নাম্বারটাকে ভ্যালিডেট করার প্রয়োজন হয়। তো এই ভ্যালিডেশনের ক্ষেত্রে আমরা রেজিক্সটাকে ব্যবহার করতে পারি। রেজিক্সটা আসলে কিভাবে ব্যবহার, রেজিক্সের জন্য আমাদের একটা মডিউল লাগে আর ই, এটাই বেসিক্যালি রেজিক্সের যে বিষয়টা আর কি। আর এটাকে আমরা নিয়ে নিলাম, নেওয়ার পরে আমরা কি করব, এখানে একটু কথা আছে, এটা একটু খুব মনোযোগ দিয়ে শুনতে হয়, মানে শুনবেন আর কি, নাহলে এটা কিন্তু বুঝতে পারবেন না, এটা অনেক ইম্পর্টেন্ট। তো আমরা একটা মডিউলটাকে নিয়ে নিলাম, আরই মডিউলটাকে, টেক্সটের মধ্যে আমরা নিলাম দ্য রেইন ইন স্পেন। এখন আমি দেখতে চাই যে আমাদের যে সেন্টেন্সটা আছে, ধরেন আমি এমন ভাবে ভ্যালিডেট করব বা আপনাকে কন্ডিশন দেওয়া হলো, আপনি ওইসব সেন্টেন্স গুলোকে কারেক্ট বলতে পারবেন যে সেন্টেন্স গুলো দা দিয়ে স্টার্ট হয়েছে, টিএচই দা দিয়ে স্টার্ট হয়েছে এবং স্পেন দিয়ে শেষ হয়েছে। তো সেটা আপনাকে কি করতে হবে, আরই ডট সার্চ, আমি খুঁজবো যে আমার এই যে যে কন্ডিশনটার কথা বলা হয়েছে এই কন্ডিশনটা মিলতেছে কিনা। তো আমাদের কিনে নিতে হবে আরই ডট সার্চ। আরই ডট সার্চ নেওয়ার পরে, কি ব্যাপার এতক্ষণ লাগছিল নিতে? ওকে, তো তারপরে আমরা আরই ডট সার্চ নিলাম, নেওয়ার পরে আমাদের এই যে দেখেন টুপির মতো যে একটা সিম্বল আছে, এটা দিয়ে বোঝায় স্টার্টিংটা, যে স্টার্টিং এ কি থাকবে, আমার দা থাকবে। এটা একটা পার্ট, একটা পার্টের পরে আমাদের মানে দুইটা সেগমেন্টকে আলাদা করার জন্য মাঝে আমাদের ডট ব্যবহার করতে হয়। এরপরে আপনার হচ্ছে সর্বশেষ কোনো কিছুকে বোঝানোর জন্য আমাদের ডলার সিম্বলটাকে ব্যবহার করে বুঝাইতে হয়। তার মানে বিষয়টা হচ্ছে কি, আমাদের স্টার্ট হবে কি দিয়ে, দা দিয়ে, এটার জন্য আমি টুপির মতো সিম্বলটাকে দিয়ে বুঝালাম যে আমার দা দিয়ে স্টার্ট হবে, আর ফিনিশ হবে বা এন্ডস হবে স্পেন দিয়ে, তো স্পেন লিখে আমরা একটা ডলার সিম্বল ব্যবহার করলাম। তো এখন এই যে আমরা কথাগুলো লিখে দিলাম, এই টেক্সট আমরা যে যে ভেরিয়েবলটার মধ্যে ডেটাটাকে রেখেছি বা সেন্টেন্সটাকে রেখেছি, সে সেখানে গিয়ে সে খুঁজে দেখবে যে আমার যে সেন্টেন্সটা এখানে আছে ওটা দা দিয়ে স্টার্ট হয়েছে কিনা, পেন দিয়ে এটা এন্ড হয়েছে কিনা, সে সেভাবে সার্চ করতে থাকবে। যদি মিলে যায়, ইফ এক্স মানে যদি এই জিনিসটা মিলে যায়, তাহলে সে কি প্রিন্ট করবে, ইয়েস উই হ্যাভ আ ম্যাচ, আর এলস নো ম্যাচ। ঠিক আছে, এইভাবে দেখা যায় যে আমরা সব ধরনের কাজগুলো করতে পারি। এখন ধরেন আপনি এই যে @email.com যখন আপনি দিবেন, তাহলে আপনাদেরকে অবশ্যই দেখতে হবে যে সিম্বলটা আছে কিনা, তারপরে হচ্ছে ডট শব্দটা আছে কিনা, তারপরে আপনার নাম্বার গুলার ক্ষেত্রে কি হতে পারে, যে নাম্বার লেটার মিক্সড হতে পারে, ক্যাপিটাল স্মল লেটার হতে পারে, এই জিনিসগুলো আর কি ম্যাচ করতে হবে। এই ম্যাচ করার জন্য আপনাদের একটা ফুল চার্ট দেওয়া আছে। এই যে দেখেন এখানে চার্টটা দেওয়া আছে কি,
ফার্স্টে আমাদের যখন আমাদের থার্ড ব্র্যাকেট দেওয়া মানে হচ্ছে যে আমাদের ধরেন থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি বলে দিলাম এ থেকে এম, তার মানে আমরা যেটাকে ভ্যালিডেট করতে চাচ্ছি সেইখানে এ থেকে এম এই বর্ণগুলা থাকতে পারবে, এই লেটারগুলা থাকতে পারবে। ঠিক আছে, এই থার্ড ব্র্যাকেটের ভিতরে আপনি যে রেঞ্জটা দিয়ে দিবেন এটা দিয়ে এটা বোঝায় যে এই ক্যারেক্টারগুলো এটার মধ্যে থাকবে। তারপরে স্ল্যাশ দিয়ে বোঝায় কোনো একটা সিকোয়েন্স, মানে একটা সিকোয়েন্স স্টার্ট হওয়া, একটা বাদ হয়ে পরেরটা স্টার্ট হওয়া, এই জিনিসটা বোঝায়। আর ডট মানে হচ্ছে এনি ক্যারেক্টার, শুধুমাত্র আমাদের নতুন লাইন ক্যারেক্টার না, মানে আগে যেটা ছিল ওটার পরে অন্য কোনো একটা ক্যারেক্টার স্টার্ট হবে। আর স্টার্টস এর জন্য আমাদের টুপি চিহ্নটা হয়, এটা আমরা একটু আগে দেখলাম, ডলার আসে। আর স্টার মানে হচ্ছে জিরো অর মোর অকারেন্স। জিরো অর মোর অকারেন্স মানে হতে পারে সে একবারও আসে নাই, হতে পারে সে অনেকবার আসছে। ঠিক আছে, তারপর হচ্ছে প্লাস সিম্বলটা হচ্ছে কি ওয়ান অর মোর অকারেন্স, যেমন হতে পারে একবার আসছে বা তার চেয়েও বেশি আসছে। এই যে প্রত্যেকটা সিম্বল আছে, প্রত্যেকটা সিম্বল আসলে কি বোঝায় এখানে ইন ডিটেলসে দেওয়া আছে, এটা আপনাদেরকে পড়তে হবে। সেই সাথে সাথে আরো কিছু আমাদের আছে। এই যে দেখেন, স্ল্যাশ এ যদি আমরা দেই তখন আমাদের কি বোঝায় যে একদম শুরুতে আমাদের রিটার্ন আ ম্যাচ ইফ দ্য স্পেসিফাইড ক্যারেক্টার্স আর এট দ্য বিগিনিং অফ দ্য স্ট্রিং। তার মানে আমি স্ল্যাশ এ তারপর দিলাম, তার মানে আমাদের শুরুতে এই দি শব্দটা আসবে। এরকম প্রত্যেকটা কোনটা দিয়ে কি বোঝায় এটা এখানে দেওয়া আছে, আপনারা একটু দেখেন। তারপরে আপনি যদি একবার সেট করে দিতে চান, যেমন আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে এ আর এন দিলাম, তার মানে আমাদের ম্যাচ করতে গেলে আমরা দেখবো যে সেখানে এ শব্দটা আছে কিনা, আর লেটারটা আছে কিনা, এর লেটারটা আছে কিনা। তারপর আমরা যদি এ থেকে এন বোঝাই তাহলে এ থেকে এন এর মধ্যে যতগুলো লেটার আছে সবগুলো এখানে থাকবে। আর এই যে দেখেন চিহ্নটা দিয়ে আমরা কি দিলাম এ আর এন, তার মানে আমাদের শুরু হবে এ অথবা আর অথবা এন। তারপর আমরা যদি 0 1 2 3 দেই তার মানে হচ্ছে আমাদের এরকম বাকি যেগুলো আছে 0 1 2 3 রেঞ্জে আসবে। 0 থেকে 9 দিলে আমাদের 0 থেকে 9 রেঞ্জটা আসবে। এটা আমরা যে ফোন ভ্যালিডেশনে দেখেন আমরা বলে দিতে পারি যে আমাদের ক্যারেক্টার গুলো কি হবে 0 থেকে 9 রেঞ্জের মধ্যে হবে। আমাদের ফোন নাম্বার তো এগুলাই হয়, তাই না? তারপর আমরা চাইলে আবার ছোট হাতের বড় হাতের মিক্সড যে বিষয়টা এটাকে আমরা এভাবে বলে দিতে পারি যে এ থেকে স্মল জে আর ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জে, মানে এগুলো লোয়ার কেস আপার কেস সবাই এখানে অ্যালফাবেটিক্যালি থাকতে পারে। ঠিক আছে, তো এগুলা দিয়ে আপনারা বিভিন্ন ধরনের ভ্যালিডেশন করবেন, নিজেরা প্র্যাকটিস করবেন বাসায় যে আমরা কিভাবে একটা ফোন নাম্বার ভ্যালিডেট করতে পারি, আমরা একটা ইমেল নাম্বারকে ভ্যালিডেট করতে পারি, অথবা অনেক সময় হয় যে আমাদের আইডি আমরা ক্রিয়েট করি সেই আইডি থেকে ইউনিক হতে হয়, কারোর সাথে ম্যাচ করা যায় না। এই সব ধরনের বিষয়গুলা কাজগুলো আমরা কিন্তু এই রেজেক্সের মাধ্যমে করতে পারি। সবাই কি বুঝতে পেরেছে? ওকে, এরপরে আমাদের একটা ছোট্ট জিনিস আছে, পিপ, পাইথন পিপ। পিপ জিনিসটা বেসিক্যালি হচ্ছে আপনার আমরা যদি কোনো কিছুকে ইনস্টল করতে চাই সেক্ষেত্রে আমরা মানে কি বলে এটাকে, প্যাকেজটাকে আমরা ইউজ করি আর কি। এটা একটা প্যাকেজ, মানে ধরেন আপনি পাইথনে কোনো একটা কিছুকে ইনস্টল করতে চান, কোনো একটা লাইব্রেরি ইনস্টল করতে চান যেটা পাইথনে ইনবিল্ট নাই, বা যে কোনো কিছু ইনস্টল করতে চান, তো সেক্ষেত্রে আমরা পিপ ইনস্টল কথাটাকে লিখি। কোনো কিছুকে ইম্পোর্ট করতে চান সেক্ষেত্রে আমরা পিপটাকে ইউজ করতে পারি, এরকম আর কি। এটা কোনো একটা প্যাকেজকে ডাউনলোড করার ক্ষেত্রে আমরা পিপ কথাটাকে লিখি। যেমন ধরেন ক্যামেল কেসটা যদি কারো ইন্টারফেসে না থাকে তাহলে আমরা পিপ ইনস্টল ক্যামেল কেস থেকে নিয়ে নিলাম। এরকম আর কি, যে কোনো ধরনের কোনো কিছুকে যদি আমরা এরকম ইম্পোর্ট করে নিতে চাই তো সেক্ষেত্রে আমরা পিপ শব্দটাকে ব্যবহার করে সেটাকে ইম্পোর্ট করে নিতে পারি, এটা আহামরি কোনো কিছু না। ওকে, আজকে সম্ভবত আপনাদের 10 নম্বর ক্লাস, তাই না? আচ্ছা, আপনাদের মনে হয় 3-4টা বা 5টার মতো ক্লাস হচ্ছে, এগুলো আমরা as soon as possible করে শেষ করে ফেলবো। আর এর মাঝে আপনাদেরকে একটা এক্সাম দিতে হবে। এক্সাম কবে দিবেন আপনারা? এক্সামটা কবে দিতে চান? ঠিক আছে, তাহলে আগামী সপ্তাহে আপনারা একটা এক্সাম দিবেন। আহ,
হ্যাঁ, এই সিলেবাস বলে দিব, আমাদের তো এই সপ্তাহে আরো একটা ক্লাস আছে, সেদিন বলে দিব। ওকে, এবার আমরা দেখি ট্রাই এক্সেপ্ট। এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। ট্রাই এক্সেপ্ট জিনিসটা আমরা হচ্ছে দেখা যায় আপনার, আমরা যখন কোনো একটা ফাংশন নিয়ে কাজ করতেছি বা কোনো একটা হয়তো মডিউল নিয়ে কাজ করতেছি, তো ধরেন আপনি কোনো একটা ভুল করলেন, ছোট্ট একটা জায়গায় হয়তো ভুল করলেন, আপনি হয়তো একটা সিস্টেমে তৈরি করেছেন যে স্টুডেন্টদের মার্কস দেখায়, স্টুডেন্টরা যদি ওদের রেজাল্ট শিট দেখায় বা এরকম একটা ধরেন সাইট তৈরি করেছেন। তো এখন যে আপনি এটা তৈরি করলেন, আপনার ধরেন কোথাও একটা এরর আসলো, ওই এররটা আসলে পুরো সিস্টেমটাকে ক্র্যাশ দেখাবে না? মানে পুরো সিস্টেমটা এরর দেখাবে স্টুডেন্টদের সামনে, পুরো সিস্টেমটা ক্র্যাশ হয়ে যাবে। তো এই যে সিস্টেমটা, এই পুরোটা ছোট্টখানি একটা ভুলের জন্য আমাদের দেখা গেল কি স্টুডেন্টদের কাছে বা আমাদের ইউজারদের কাছে পুরো সিস্টেমটাই ক্র্যাশ দেখালো, বা তাদের কাছে পুরো জিনিসটা মনে ধরেন দেখালো যে এটা কাজ করছে না, এমন টাইপের কিছু একটা দেখালো। তো এটা তো খুবই আনএক্সপেক্টেড একটা জিনিস। আমরা না হয় যারা ডেভেলপার আছে আমরা বুঝতে পারবো যে ছোট্ট একটা ইস্যুস হয়তো, সেটার কারণে এটা হচ্ছে। বাট স্টুডেন্টরা যারা আছে, যারা ইউজার আছে, যারা এন্ড ইউজার আছে, যারা কোডের কোনো কিছুই বোঝে না, তারা কি ভাববে? যে এটা সিস্টেমের প্রবলেম, সিস্টেম ভালো না, তাই না? কারণ তারা তো এই কোডিং এর বিষয়ে কিছুই জানে না। তো এই সেই জায়গাগুলো হ্যান্ডেল করার জন্য আমাদেরকে ট্রাই এক্সেপ্ট এই জিনিসটাকে ব্যবহার করতে হয়। এটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি, এটা যদি আমরা দেখি। আচ্ছা, এখানে ধরেন আরো অনেক ধরনের কোড থাকবে অবশ্যই শুরুতে। ট্রাই এক্সেপ্টটাকে আমরা মিডলে ব্যবহার করব। ট্রাই জিনিসটা আসলে কি কাজ করে, যে আপনি ধরেন কোনো একটা কিছু দিয়েছেন যে আপনার টেস্টটা রান হওয়ার পরে আপনাকে স্টুডেন্টের যে রেজাল্ট আছে সেমিস্টার ওয়াইজ সেই রেজাল্টটা দেখাবে। তো এই ট্রাই মানে হচ্ছে যেটা আপনাকে আসলে শো করবে সেটা। আর এক্সেপ্ট জিনিসটা হচ্ছে সামহাও কোনো একটা এরর হলো, সামহাও কোনো একটা প্রবলেম হলো, তো সেই প্রবলেমটাকে যাতে কোনো এরর হিসেবে ইউজারের কাছে না দেখিয়ে, যেমন ধরেন আপনাদের যেমন নেম এরর আসে, ইন্ডেন্টেশন এরর আসে, ভ্যালু এরর আসে, সিনট্যাক্স এরর আসে, এরকম এররটাকে শো না করে ওদেরকে একটা মেসেজ শো করবে। মেসেজটা হচ্ছে কি, অ্যান এক্সেপশন অকার্ড। তাহলে তারা যখন দেখবে যে অ্যান এক্সেপশন অকার এরকম কোনো একটা সে মেসেজ দেখলো, তখন দেখেন একটা মেসেজ দেখা আর একটা এন্ড ইউজার যদি একটা সেখানে এরর দেখে, তো কোনটা আসলে বেটার? আপনারা যখন এরর দেখাবে, নেম এরর দেখাবে, তখন যারা এন্ড ইউজার আছে, যারা কোডিং এর কোনো কিছুই বোঝে না, তারা ডিরেক্টলি বলবে সিস্টেম তো ভালো না। আপনি একটা গেম ডেভেলপ করলেন, বলে এই গেম তো ভালো না, কাজ করে না, তাই না? বাট আপনি যখন একটা মেসেজ দেখাবেন, তখন এই যে ধরেন আপনি যখন দিলেন যে অ্যান এক্সেপশন অকার, তাহলে সে হয়তো কি করবে, সে জিনিসটাকে আরেকবার ট্রাই করবে, আরেকবার ট্রাই করে দেখবে যে প্রপারলি কাজ করতেছে কিনা, তাই না? তো এই এই জায়গাটাতে আসলে ট্রাই এক্সেপ্ট কাজ করে। তো ট্রাই জিনিসটা হচ্ছে আমি যে জিনিসটাকে দেখাতে চাই, আর এক্সেপ্ট জিনিসটা হচ্ছে সামহাও যদি আমাদের ভুল হয়ে যায়, তো সেই জায়গাটাকে আমি ব্যাকআপ দিব কিভাবে, ওই ব্যাকআপের জন্য যাতে আমাদের এন্ড ইউজার বিচলিত হয়ে না যায়, আমাদের এন্ড ইউজার আনস্যাটিসফাইড না হয়, তো সেটার জন্য আমাদেরকে আমরা নর্মাল একটা যদি মেসেজ শো করতে পারি, সেটার জন্য আমাদের এক্সেপ্ট যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটাকে ব্যবহার করতে হয়। আমরা কি বুঝতে পেরেছি? ওকে, আচ্ছা, এরপর যেটা আছে আমাদের আপনার স্ট্রিং ফরম্যাটিং। স্ট্রিং ফরম্যাটিংটা অলরেডি আপনারা আমরা একদম শুরুতে করে ফেলেছিলাম। ফরম্যাট করার যে বিষয়টা আমাদের ছিল, যেমন আমরা শুরুতে ইফ লিখে বাকি কাজটা করলাম। ধরেন আমরা ওয়েলকাম, ওয়েলকাম লেখার পরে আপনার আমরা যখন ফেসবুক অনেকদিন পর ডিএক্টিভেট থেকে অ্যাক্টিভেট করি, তখন দেখা যায় কি আমাদের বলে না ওয়েলকাম দিয়ে তারপর আমার নাম দেওয়া, অথবা নতুন একটা অ্যাকাউন্ট খুললাম, তারপর আমাদের ওয়েলকাম, তারপর আমাদের নাম আসে। তো আমরা এমন একটা সিস্টেম তৈরি করব যে ইউজারের নাম যেটা আছে সেটাই থাকবে, বাট শুরুতে ওয়েলকাম শব্দটা থাকবে। তো এই যে এই ধরনের যে সিস্টেমগুলো, এগুলো কিন্তু আমরা এই ফরম্যাটিংটা করতে পারি। এটা কিন্তু অলরেডি আপনাদেরকে দেখানো হয়েছে শুরুর দিকে, একদম শুরুর ক্লাসগুলোতে আমরা দেখেছি, তাই এটা আমরা আর ওইভাবে দেখলাম না। ঠিক আছে, পাইথন নান এটা আসলে প্রয়োজন নাই।
ইউজার ইনপুট নেওয়াটা আমরা আগে দেখেছি। আমরা ইউজার ইনপুট কিভাবে নিয়েছি কারো কি মনে আছে? শুরুতে দেখিয়েছিলাম। আর শুরুতে শুধু কি করে নিতে হবে, ইনপুট কথাটাকে লিখে নিতে হবে, তাই না? তাহলে আমরা ওই যে ইউজার ইনপুটটা নিতে পারি। এটাও এই যে ইউজার ইনপুট, স্ট্রিং ফরম্যাটিং, এগুলো কিন্তু আমরা আগে দেখেছিলাম। আমাদের অ্যাটেন্ডেন্স শিটটা দেয়নি। ওকে, আচ্ছা একটু একটা মিনিট। ওকে, আপনাদের অ্যাটেন্ডেন্সের যে ইয়াটা, ফর্মটা আমি আপনাদেরকে শেয়ার করেছি, একটু ওখান থেকে সবাই দিয়ে দেন অ্যাটেন্ডেন্সটা যারা ক্লাসে আছেন। না না, দেখাচ্ছি আমরা একটু। আচ্ছা দাঁড়ান, একটু আমরা এটা একটু শেষ করি, তারপর আপনার কোয়েশ্চেন গুলো নিব। ওকে, আচ্ছা। আর এরপর যেটা আমাদের আছে পাইথন ভার্চুয়াল এনভায়রনমেন্ট, এগুলো আসলে আমাদের প্রয়োজন নেই, আমরা যে ভার্সন আসলে কাজ করতেছি কোল্যাবে, তো ওগুলোর দরকার নাই আমাদের। আর বেশি টপিক বাকি নাই আমাদের। এরপর আমরা ওপিতে চলে যাব। ওপিতে আমাদের বেশ কয়েকটা ক্লাস লাগবে। তো ওপিটা শেষ করলে আমাদের মোটামুটি, আর ফাইল হ্যান্ডলিংটা দেখলে আমাদের ক্লাসগুলো শেষ হয়ে যাবে, ঠিক আছে? আর এর মাঝে আপনারা একটু এক্সাম দিবেন, এই তো। ঠিক আছে, তাহলে আপনি এখন আপনার কোয়েশ্চেনটা বলেন। ওকে, আর কার কি প্রবলেম হয়েছে সেটা জানান। জি জি, শেয়ার করেন। আচ্ছা, এখানে কি প্রবলেম হয়েছে? এটার আপনার সাইফুল হাসান ফাংশন কল করেছেন, একদম ডিফের বরাবর দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, লাস্ট যে কল করেছেন ওটা আপনাকে ডিফের বরাবর দিতে হবে। এবার রান করেন। আচ্ছা, ব্রেক স্টেটমেন্টের কাজ করেননি না? ব্রেক স্টেটমেন্টের কাজটা হচ্ছে কি, ধরেন আমরা তো লুপ চালাচ্ছি, তাই না? তো একটা জায়গায় আমি ব্রেক দিয়ে দিলাম, ব্রেক দিয়ে দিলে সে ওই জায়গাটাতে স্কিপ করে যাবে, থেমে যাবে, ওখানে আর কাজ করবে না। মানে লুপের ওই অংশটাতে সে কোনো কাজ করবে না। বুঝতে পারছেন? সে সেখানে ব্রেক নিয়ে যাবে, থেমে যাবে আর কি। এটা বোঝাতে আমরা ব্রেকটাকে ব্যবহার করি। হ্যাঁ হ্যাঁ, যেখানে আপনি ব্রেক দিয়ে দিলেন ওখানে যে সে থেমে যাবে। ওকে, আর কোনো প্রবলেম আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা
আপনাদের যে সিলেবাসের কথা বললেন, এতটুকু শিওর যে আপনাদের এক্সামের জন্য এই ভার্চুয়াল এনভায়রনমেন্ট পর্যন্ত উপর থেকে একদম শুরু থেকে শুরু করে পাইথন সিনট্যাক্স থেকে শুরু করে আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট আসলে দরকার নাই। এর আগ পর্যন্ত যেগুলো করিয়েছি এই সবগুলোই আপনাদের এক্সামে থাকবে। পাইথন ক্লাসের আগ পর্যন্ত। সো এই কয়দিন আপনারা ওভাবে প্র্যাকটিস করেন, যে প্রবলেমগুলো আছে প্রবলেমগুলো শেয়ার করেন, ওভাবে আমরা সলভ করব। ঠিক আছে? আপনাদেরকে হচ্ছে ধরেন কোড করতে দেওয়া হবে আরকি। কোয়েশ্চেন দেওয়া হবে, আপনি ওই অনুযায়ী কোড করবেন। ঠিক আছে? এক্সাম আগামী উইকে হবে। আপনাদের তো এই উইকে আরো একটা ক্লাস আছে। তো ওই দিন আমরা শিওর বলে দিব যে আসলে কবে আমরা এক্সামটা নিব। আপনাদের সম্মতি নিয়েই, মানে আপনাদের সবার যখন আসলে সুবিধা হবে ওই সময় নেওয়া হবে। ঠিক আছে? ঠিক আছে। আর কি কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনারা সবাই যতটুকু করিয়েছে ওগুলো প্র্যাকটিস করেন। তাহলে আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখছি। ঠিক আছে, যে এখনই আপনাদের ২ টা ক্লাসের ভিডিও একসাথে দিয়ে দিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।